আসসালামু আলাইকুম এভরিওয়ান। সদ্য শেষ হওয়া সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 3 উইকেটে হেরে লজ্জার পরাজয়ের পর দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি তো অবশ্যই রয়েছে, কিন্তু প্রথম টেস্টে বিটিভির ওয়েবসাইটে দর্শকদের সমাগম দেখে এতটুকু তো আঁচ করা যাচ্ছে যে বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশের যতই বাজে অবস্থা হোক না কেন, তারা আসলে টিভি পর্দায় বা অনলাইন ওয়েবসাইটে বা মোবাইলে কিন্তু খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। যার কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশের উইকেট এবং বাংলাদেশের একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলার জন্য চলে এসেছি। এখন দ্বিতীয় টেস্টের যে ভেন্যু চট্টগ্রামের সাগরিকে, সেই ভেন্যুটি এই দ্বিতীয় টেস্টের জন্য খুবই স্পেশাল। আগামীকাল 28 এপ্রিল সকাল 10টায় দ্বিতীয় টেস্ট ম্যাচে নামবে সাগরিকা স্টেডিয়ামে। কিন্তু এখানে স্পেশাল বলার কারণ হচ্ছে সদ্যই এই স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে। পূর্ববর্তী যে নাম ছিল জোহর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, সেটির নাম পরিবর্তিত হয়ে এখন হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নামে আজ থেকে পরিচিত হবে। এখন এই মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে নাম পরিবর্তন হওয়ার পর এই প্রথম কোনো ম্যাচ বা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজিত হতে যাচ্ছে, যার কারণে এই ম্যাচটি তো আলাদাভাবেই একটি নজর কাড়বে। এখন কথা হচ্ছে এই মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের আগামীকালকের যে টেস্ট বাংলা জিম্বাবুয়ে মধ্যকার দ্বিতীয় টেস্ট, এই টেস্টের উইকেট অর্থাৎ পিচ কীরকম বিহেভ করবে, পাশাপাশি বাংলাদেশের একাদশ কীরকম হতে পারে। এর মধ্যে যদি উইকেট নিয়ে কথা বলি, আমরা এখানে ফ্ল্যাট উইকেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ মাঠের উইকেট দেখে যতটুকু বোঝা গিয়েছে এবং বিভিন্ন রিপোর্ট দেখে যতটুকু বোঝা গিয়েছে, এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হতে যাচ্ছে। এর মধ্যে প্রথম 2 দিন ব্যাটসম্যানদের সুবিধা পাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি, তারপর তৃতীয় দিন থেকে স্পিনাররা এখানে ভালো টার্ন বাউন্স এখানে পাবে। তবে প্রথম 2 দিন যেহেতু এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, সেক্ষেত্রে হয়তোবা যেই দল টসে জিতবে তারা আগে ব্যাট করার সিদ্ধান্ত নেবে, যার কারণে এখানে কিন্তু টসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তবে এখানে এই টেস্ট ঘিরে একটি শঙ্কা রয়েছে, সেটি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস বলছে যে প্রথম 2-3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেহেতু এই সাগরিকা স্টেডিয়াম প্লাস চট্টগ্রামের আবহাওয়ার কারণে কিন্তু এই টেস্ট ভেস্তে গেলেও কিন্তু যেতে পারে। তবে আমরা তো আশা করবো যে এই টেস্ট যাতে বৃষ্টি বিঘ্নিত টেস্ট ম্যাচ না হয়, পুরো খেলাই যাতে হয় এবং যতটুকু বেশি সম্ভব খেলা যাতে হয়, যাতে ম্যাচের একটা রেজাল্ট আসতে পারে। এখন যদি আমরা আসি যে এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশের একাদশ কীরকম হতে পারে। প্রথমত গত যে টেস্ট ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু আমরা 7 জন ব্যাটসম্যান এবং 5 জন বোলার নিয়ে খেলেছি। 7 জন ব্যাটসম্যানের মধ্যে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ রয়েছে এবং 5 জন বোলারের মধ্যে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে রেখে কিন্তু এই সমীকরণ করা হচ্ছে। এর মধ্যে 7 জন ব্যাটসম্যানের মধ্যে একটি পরিবর্তন হবে, এবং এই যে 5 জন বোলার, মেহেদী হাসান মিরাজকে বাদ দিলে 4 জন বোলারের মধ্যে একটি পরিবর্তন হবে। এর মধ্যে বোলিং ডিপার্টমেন্টের একটি পরিবর্তন হচ্ছে, এটা কনফার্ম, কারণ নাহিদ রানা কিন্তু প্রথম টেস্ট ম্যাচ খেলে পিএসএল খেলতে কিন্তু পাকিস্তানে অলরেডি চলে গেছে, যার কারণে তার পরিবর্তে একাদশে একটি পরিবর্তন হবে। তবে ওপেনিং পজিশনে ব্যাটসম্যানদের মধ্যে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে 2 জন ওপেনার ব্যাটসম্যান আছে আমাদের, মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম অনিক, 2 জনের কেউই কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু 2 ইনিংসে পারফর্ম করতে পারেনি। মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে 33 রান করলেও প্রথম ইনিংসে কিন্তু সে মাত্র 14 করে আউট হয়ে গেছে। অন্যদিকে যদি সাদমান ইসলামের কথা বলি, সে 2টি ইনিংস মিলে করেছে 12 এবং 4 অর্থাৎ 16 রান। তবে সাদমান ইসলাম অনিক কিন্তু তার সর্বশেষ যে টেস্ট ম্যাচ খেলেছে, এই টেস্টের আগে গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে, সেখানে কিন্তু 2 ইনিংসে মোটামুটি ভালো রান করেছে। প্রথম ইনিংসে 46 রান করেছিল, দ্বিতীয় ইনিংসে কিন্তু 137 বলে 64 রানের একটি দুর্দান্ত একটি ইনিংস কিন্তু সেখানে খেলেছে। সেই হিসাবে সাদমান ইসলাম অনিককে তো এখানে ড্রপ করা হবে না। তবে মাহমুদুল হাসান জয়ের 33 রানের দিকে তাকালে অনেকে বলবে যে যেহেতু দ্বিতীয় ইনিংসে 65 বলে 33 রান ইনিংস খেলেছে, সেই হিসাবে তাকে রাখা হোক। কিন্তু যারা মাহমুদুল হাসান জয় এবং বাংলাদেশ ক্রিকেটে ফলো করে, তারা জানেন যে সর্বশেষ 8টি টেস্টে 16 ইনিংসে মাহমুদুল হাসান জয় করেছে মাত্র 225 রান, 14 এভারেজে তার বেস্ট হচ্ছে মাত্র 40। সেই হিসাবে মাহমুদুল হাসান জয়ের বাদ পড়ার জোর সম্ভাবনা রয়েছে। এখন মাহমুদুল হাসান জয় যদি বাদ পড়ে, তার জায়গাতে একাদশে কে আসবে? প্রথম টেস্টের একাদশী স্কোয়াডে কিন্তু তার ব্যাকআপ ওপেনার ছিল জাকির হাসান, সেই হিসাবে কিন্তু জাকির হাসানকে আনা হওয়ার কথা তাকে একাদশে জয়ের জায়গাতে, কিন্তু জাকির না আসার সম্ভাবনা বেশি, কারণ দ্বিতীয় টেস্টের স্কোয়াডে কিন্তু সংযুক্ত করা হয়েছে বাংলাদেশের ডোমেস্টিক ঢাকা লিগ বা 50 ওভারের ফরম্যাটের স্টার বয় এনামূলক বিজয়কে। এখন এনামূলক বিজয়কে যেহেতু ইনক্লুড করা হচ্ছে, সেক্ষেত্রে তাকে হয়তো বা ওপেনিং পজিশনের বিকল্প ভাবনাই তাকে নেওয়া হয়েছে, কারণ আমাদের যেহেতু মিডল অর্ডার তো এনামূলক বিজয়কে টেস্টে খেলিয়ে লাভ নেই, সেক্ষেত্রে এনামূলক বিজয়কে ওপেনিংয়ে ট্রাই করা যেতে পারে। এমনকি এবারে ঢাকা লিগে যতদিন পর্যন্ত এনামুল হক গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে নেতৃত্ব দিয়েছে এবং যে কটি ম্যাচ খেলেছে,
খেলেছে, এখানে 14 ম্যাচ খেলে কিন্তু 874 রান করেছে, টুর্নামেন্টে হাইয়েস্ট রান স্কোরার ছিল তার সর্বশেষ ম্যাচ যাবৎ, সে সর্বশেষ দুটি ম্যাচে কিন্তু সেঞ্চুরি করেছে। এরকম ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ান একজন ক্রিকেটার যে ফর্মে আছে, এবং যেহেতু ম্যাচগুলো ঢাকাতে হয়েছে এবং ঢাকা এবং চট্টগ্রাম একই দেশে আমরা অবস্থান করছি, সেই হিসাবে কিন্তু এনামুল হক বিজয়কেই নামিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে এনামুল হক বিজয়ের সাথে সাদমান ইসলাম ওপেন করতে পারে। 3 নম্বর পজিশনে মমিনুল হক নামবে, সর্বশেষ 2 ইনিংসে কিন্তু সে করেছে 56 এবং 47 রান, সে তো থাকবেই। 4 নম্বরে অধিনায়ক শান্ত থাকবে, সর্বশেষ 2 ইনিংসে সে করেছে 40 এবং 60 রান প্লাস অধিনায়ক সে। 5 নম্বর পজিশনে নামে মুশফিকুর রহিম, সর্বশেষ 2 ইনিংসে করেছে 4-4-8 রান, এমনকি সর্বশেষ 12 ইনিংসে টেস্টে 6টি টেস্টে 12 ইনিংসে সে কোনো 50 দেখা পায়নি, তবুও মুশফিকুর রহিম তো একাদশে থাকছেই মিডল অর্ডারে। 6 নম্বর পজিশনে জাকের আলী তো থাকছে, উইকেট কিপারের দায়িত্ব পালন করবে, পাশাপাশি সর্বশেষ 2 ইনিংসে গত টেস্টে সে করেছে 28 এবং 58 রান, সে একাদশে থাকবে। 7ম পজিশনে মেহেদী হাসান মিরাজ তার জায়গাটা ধরে রাখবে, যদিও তার ব্যাটিং 2 ইনিংসে ভালো হয়নি, গত টেস্টে 1 এবং 11 রান করেছে, কিন্তু বল হাতে কিন্তু ট্রেমেন্ডাস পারফরমেন্স করেছে, 2 ইনিংসে কিন্তু 5 অর্জন করেছে, 10 উইকেট শিকার করেছে। তাই 1 থেকে 7-এর মধ্যে যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে এনামুল হক বিজয়কে ওপেনিংয়ে দেখা যাবে, আর বাকি 6 জন ঠিক থাকবে। বোলিং ডিপার্টমেন্টের কথা বললে এখানে জেনুইন বোলার একজন স্পিনার তাইজুল ইসলাম রয়েছে মেহেদী হাসান মিরাজ ছাড়াও, আর 3 জন পেসারকে নিয়ে গত টেস্ট আমরা খেলেছিলাম। সেখানে তাইজুল ইসলামের গত যে টেস্টে 2 ইনিংসে তার বোলিং খুব একটা ভালো হয়নি, 2 ইনিংস মিলিয়ে 2টি উইকেট শিকার করলো, কিন্তু খুব বেশি ইকোনমিক্যাল বোলিং করতে পারেনি, অনেক বেশি রান খরচ করেছে। প্রথম ইনিংসে 10 ওভারে 53 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, দ্বিতীয় ইনিংসে 16 ওভারে 70 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। কিন্তু চট্টগ্রামে তার এই টেস্টে পারফরমেন্স দেখলে তো তাইজুল ইসলামকে ছাড়া এই ম্যাচের নামার কথা আমরা ভাবতে পারি না। সে এখন পর্যন্ত চট্টগ্রামে 24 ইনিংস বল করে টেস্টে 52টি উইকেট শিকার করেছে, সেই হিসাবে তাইজুল ইসলাম তো এখানে মেইন স্পিনার হিসাবে থাকবে মেহেদী হাসান মিরাজের সাথে। এখন বাকি যে 3টি পজিশন রয়েছে, 3টি পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ গত টেস্টে খেলেছিল, এর মধ্যে নাহিদ রানার পরিবর্তে একজন একাদশে আসবে, আর বাকি যে 2 জন পেসার রয়েছে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ, এই 2 জনের কাউকে পরিবর্তন করা হবে বলে মনে হচ্ছে না। যদি এখানে পরিবর্তন হয়ও খুব বেশি, তাহলে একজন পেসারই বাইরে থেকে আনা হবে, আর সেখানে ব্যাকআপ পেসার হিসেবে তানজিম হাসান সাকিব রয়েছে। আর নাহিদ রানার পরিবর্তেও তারা চাইলে কিন্তু তানজিম হাসান সাকিবকে খেলাতে পারে, যদি হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে একাদশে রাখা হয়, তৃতীয় 3টা পেসার খেলা হয়, সেক্ষেত্রে নাহিদ রানার পরিবর্তে তানজিম হাসান সাকিব আসবে। আর যদি, যেহেতু আমি যেটা শুরুতে বলছিলাম যে এখানে প্রথম 2 দিন কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, কিন্তু শেষ তৃতীয় 3 দিন অর্থাৎ তৃতীয় দিন থেকে কিন্তু স্পিন এখানে ধরবে, সেই হিসাবে কিন্তু 3 জন স্পিনার নিয়ে খেলার কথা তারা ভাবতে পারে। এমনকি যে বাংলাদেশের প্র্যাকটিস সেশন, সেই প্র্যাকটিস সেশন দেখো যেটা বোঝা গিয়েছে যে এখানে স্পিনারদের আধিক্য দেখা যেতে পারে, অর্থাৎ অলরেডি মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম তো একাদশে রয়েছে, তৃতীয় স্পিনার হিসেবে এখানে দেখা যেতে পারে নাইম হাসান অথবা তানভীর ইসলামকে। এখন নাইম হাসান তো টেস্টের স্পেশালিস্ট স্পিনার, সে মূলত তাইজুল মিরাজদের ভিড়ে সে একাদশে সুযোগ পায় না। আর তানভীর ইসলাম মূলত প্রথমবার টেস্ট ধরা ডাক পেয়েছে, তবে তানভীর ইসলাম একাদশে না থাকার সম্ভাবনা বেশি। সেটার 2টা কারণ, একটা হচ্ছে এখন পর্যন্ত তানভীর ইসলামের অভিষেক হয়নি, পাশাপাশি এমন কোনো পারফরমেন্স সে করে আসেনি যে তাকে একাদশে নিতে হবে। আর আরও একটি কারণ হচ্ছে জিম্বাবুয়ের যেই টপ অর্ডার ব্যাটিং অর্ডার, সেখানে 1 থেকে 7 পর্যন্ত 4 জনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, যার কারণে এখানে তানভীর ইসলাম বাহাতি স্পিনারকে এখানে নেওয়া হবে না, যেহেতু অলরেডি তাইজুল ইসলাম বাহাতি স্পিনার একজন আছে, এবং এখানে অফ স্পিনার নাইম হাসানকে দেখা যেতে পারে। যদি 3 জন স্পিনার নিয়ে খেলা হয়, মিরাজ তাইজুলের সাথে আরেকজন স্পিনার খেলে নাইম হাসানকে দেখা যাবে, তখন 2 জন পেসার হিসেবে হাসান এবং খালেদ আহমেদ, অথবা হাসানের সাথে তানজিম সাকিব, অথবা খালেদের সাথে তানজিম সাকিবকে দেখা যেতে পারে। আর যদি এখানে 2 জন স্পিনার মিরাজ এবং তাইজুল থাকে, সেক্ষেত্রে হাসান, তারপর খালেদ আহমেদ তো থাকবে, পাশাপাশি নাহিদ রানার বিকল্প হিসেবে অভিষেক হয়ে যেতে পারে তানজিম হাসান সাকিবের। তবে এখন পর্যন্ত এখানে শিওর হয়ে বলা যাচ্ছে না, তবে তাইজুল ইসলাম বোলিং ডিপার্টমেন্টে কনফার্ম, সে একাদশে থাকবে। আর হাসান মাহমুদ, খালেদ আহমেদ 2 জনে থাকার সম্ভাবনা বেশি। এখানে নাহিদ রানার জায়গাতেই মূলত এখানে পরিবর্তনটা হবে, যদি পেসার আনা হয় সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবের অভিষেক হয়ে যাবে, আর যদি এখানে স্পিনার বানানো হয় আরেকজন, সেক্ষেত্রে তার জায়গাতে নাইম হাসান একাদশে ঢুকে যাবে। তো আমার মন বলছে যে এখানে 2টি পরিবর্তন হলে, একটি ওপেনিং মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে এনামুল হক বিজয় আসবে, এবং আরেকটি পরিবর্তন হতে পারে এখানে নাহিদ রানার পরিবর্তে নাইম হাসানকে খেলানো হতে পারে। এই 2টি পরিবর্তনই আমি দেখছি। আপনারা এই পরিবর্তনগুলো কিভাবে দেখছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। পাশাপাশি বাংলাদেশ এই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও কি বাংলাদেশ এরকমই পারফরমেন্স করবে প্রথম টেস্টের মতো, নাকি একটু বেটার পারফরমেন্স তাদের থেকে আশা করছেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।